বাস্তব অভিজ্ঞতা যারা নাকি প্রয়োগ করে ওষুধ প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছে, আমরা সেইগুলো কেস থেকে 5 থেকে 10 মিনিট করে কালকে একটু কষ্ট করে, এটা তো আমাদের জানা দরকার। আমরা তো আমি তো সিজিজিয়াম জ্যাম্বো দিয়ে নয়, অ্যাসিড ফস দিয়ে নয়, আমাদের এই কার্বোবেজ দিয়ে, আমাদের এই লাইসিনাম দিয়ে, আমাদের এই 10টা ওষুধ এতদিন হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে ছিল অপান্তেয়, অনাকাঙ্ক্ষিত, অবহেলিত, উপেক্ষিত। এখন কিন্তু আমরা প্রতিদিন হররোজ ব্যবহার করে চলেছি এইগুলো। কখনোই আমরা এভাবে করার স্বপ্ন দেখি নাই, কোনো মেডিকায় কোনো ডাক্তারের অভিজ্ঞতায় আমরা পাই নাই তিনি এভাবে ব্যাপকভাবে ব্যবহার করেছেন। নতুন গবেষণায় নতুন প্রয়োগ ক্ষেত্র চলে এসেছে। আমরা অন্ধভাবে কোনো বিশেষ ব্যক্তিকে, কোনো বিশেষ থিওরিকে মেনে নেব না। এটা যদি সত্যি সত্যি 10টা ওষুধের ভিতরে আমি যেগুলো পেয়েছি আমাদের অভিজ্ঞতায়, এগুলো আমাদের অভিজ্ঞতায় চলে আসছে। সেখানে পরে হোক বা কিছুদিন পরে হোক, রোগ ভিত্তিক চিকিৎসা করার অসুবিধা হচ্ছে এটাই। আর মানুষ ভিত্তিক চিকিৎসা কেন আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে হায়ার পোটেন্সি দিচ্ছি? যেমন একটা গ্লুকোজ 1 গ্লাস পানিতে, 1 গ্লাস বলতে 200 ml পানি বা 250 ml পানি, এর মধ্যে দিয়ে 10-15 বার কোনো ইনফেকশাস জাতীয় রোগ হলে এক্ষেত্রে আরেকটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস। এরপরে সে তো অনৈতিক জীবনযাপন করে নাই, তার লাইফ স্টাইলে তো সেরকম কোনো পরিবর্তন হয় নাই, তার ডায়াবেটিস কেন হচ্ছে? জেনেটিক্যালি চলে আসছে ডায়াবেটিস এখন। তাহলে এই যে ভয়ঙ্কর ডায়াবেটিস, আমরা চিকিৎসা বিজ্ঞানের সমন্বয় সাধন করতে চাই। বিজ্ঞান শুধু একটা বিশেষ চিকিৎসা পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বিজ্ঞান কিন্তু একটা বিশেষ গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিজ্ঞানের বহুমুখী পথ ভেতর একটু চলাফেরা করতে, তাহলে কি আমরা এই নবধারার চিকিৎসা পদ্ধতিকে ফলো করবো না? এ পর্যায়ে আমাদের অতিথিদের বরণ করার পালা। প্রথমে বরণ করার জন্য জনাব হোসেন শওকত, জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত। এরপরে আমাদের শ্রদ্ধাভাজন চাচা সরোয়ার মোহাম্মদ সরোয়ার হোসাইন, ডাক্তার শ্যামল কুমার দাস, বিশিষ্ট হোমিও গবেষক, ইন্ডিয়া। এরপর বিশেষ এরপর মহিদুর রহমান স্যারকে, মহিদুর রহমান স্যারকে পুলিশ সম্বোধনা দেবেন তৃপ্তি রানী বিশ্বাস। তৃপ্তি রানী। আচ্ছা। الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ফুলের সম্বর্ধনা প্রদান করেছি। এরপর আজকে এই কর্মশালা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য প্রফেসর ডাক্তার একে মহিদুর রহমান সাহেবকে আমি একান্তভাবে অনুরোধ করছি। এরপর আজকে যার আকর্ষণে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই কর্মশালায় যারা ডেলিগেট হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক আমি আজকের আলোচক ডাক্তার শ্যামল কুমার দাসকে একটু পরিচয় করে দিতে চাই। আপনারা তার পরিচয় অনেকেই জানেন,
কিন্তু যারা নতুন ডেলিগেট হয়েছেন তারা কেউ কেউ তার পূর্ণাঙ্গ পরিচয় আপনারা জানেন না। আমাদের ডাক্তার শ্যামল কুমার দাস ওপার বাংলার একজন বিশিষ্ট হোমিও গবেষক এবং চিকিৎসক। শুধু চিকিৎসকই নয়, তিনি শত চিকিৎসক। হোমিওপ্যাথি এই তথ্যগুলি বিভিন্ন ইংলিশ মিডিয়ামের প্রখ্যাত চিকিৎসক, তিনি আমাদেরকে ভালোবাসেন। এপার বাংলার সকল মানুষকে তিনি ভালোবাসেন। আমাদের প্রথমে আমি আমার সশ্রদ্ধ অভিনন্দন জানাই সরকারের প্রতিনিধি, জেলা প্রশাসক মোহাম্মদ হুসাইন সামনা সাহেবকে। তারপর আমি আমার অভিনন্দন জানাই হাফিজুর রহমান সাহেবকে, এম.কে. মজিবুর রহমান সাহেবকে, এম.কে. বহার সাহেবকে এবং সভাপতি মনিরুল ইসলাম, আরও যারা উপস্থিত রয়েছেন মঞ্চে, নাম আমি ঠিক বলতে পারবো না। তার থেকেও বেশি করে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, যাদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠান সমৃদ্ধ হয়ে উঠেছে। তাদের আগ্রহকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তারা না এলে এই সমস্ত আয়োজন মিথ্যা হয়ে যাবে, তারাই মধ্যমণি আমি মনে করি। সাহেব যা বলেছেন, আমার আগে স্যার যা বলেছেন, আমি সেই কথা সূত্র ধরে বলতে চাই। হোমিওপ্যাথি একটি বিজ্ঞান, বিজ্ঞানের যে কথাটা তিনটি শব্দ দিয়ে বোঝানো যায়, এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইনফারেন্স। স্যার খুব সুন্দর বললেন কি রোগী ভালো করলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় না। আমরা সব প্যাথির সমস্ত ডাক্তারবাবুরাই আমরা রোগীদেরকে সুস্থ করি, কিন্তু এর পরে কিছু বলার আছে। সেটা হলো সুস্থ কি, জ্বর হয়েছিল, জ্বর সেরে গেছে, কথাটা ঠিক হলো না। কথাটা ঠিক হবে জ্বর হয়েছিল, জ্বর সেরে গেছে, সেটি ভীষণ রাগই ছিল, রাগটাও রিজনেবল, মানে যুক্তিযুক্ত হয়েছে। আগে সে উগ্রতার মধ্যে নেই। তো ওষুধটা হবে সেই বিষয়টাকে কেন্দ্র করে। তাহলে অবজারভেশন, এক্সপেরিমেন্ট, অবজারভেশন, ইনফারেন্স, যেখানে ঠিকঠাক পাওয়া যাবে না সেটা বিজ্ঞান নয়। জ্বর অনেকভাবে ভালো হয়, বলা আছে জ্বর সর্দি ওষুধ না দিলে 7 দিন, আর ওষুধ দিলে 1 সপ্তাহে সেরে যায়। তো তাহলে অনেক অসুখ আছে যা কোনো ওষুধই লাগে না। কিন্তু আমরা জ্বর সারবার ডাক্তার নই। 2 দিন ধরে সেটাই আমি বলবার চেষ্টা করব, জ্বরের জন্য ওষুধ দেওয়া হবে না। যদি জ্বরের জন্য ওষুধ দেই, জ্বর সারবে। Striving for the result of the disease causes changes in the result of disease, সেরে যাবে, but not in the sickness। মানে তার মানে ব্যাপারটা কি হলো, জ্বরের জন্য 2 ভাবে ওষুধ দেওয়া যাবে, not in the sickness except to hurry its progress। তাহলে ব্যাপারটা হলো আমরা সব থেরাপিউটিক সিস্টেমের ডাক্তারবাবুরা একটা রোগী এলে, জ্বরের জন্য একটা রোগী এলে আমরা ওষুধ দিই সবাই, অ্যালোপ্যাথ হোক, হোমিওপ্যাথ হোক, আয়ুর্বেদ হোক, আমরা ওষুধ দিই এবং জ্বরও সেরে যায়। কিন্তু ঋষিকুল, বিশেষ করে কেন সাহেব কিন্তু অন্য কথা বলেছেন তুমি যে কোনো কারণে কাউকে ওষুধ দিলে সে ভালো হয়ে যাবে। সব থেরাপিউটিক সিস্টেম, আমি কোনো হোমিওপ্যাথ অ্যালোপ্যাথের কিছু বলিনি। আমি বলেছি যে কোনো থেরাপিউটিক সিস্টেম কোনো সমস্যার জন্য কোনো রোগী এলে ওষুধ দিলেই ভালো হয়ে যাবে। এটা মিন করে না মেডিসিনটা ঠিক হয়েছে। তার মানে তাহলে পরে কি আছে? পরে আছে জ্বরের জন্য ওষুধ দিলে জ্বর সারবে, কিন্তু জ্বালা গেল কি, মানে হলো এই মানুষটি জ্বর সেরে গেছে কিন্তু অফিস যেতে চাইছে না, বাচ্চাটি স্কুল যেতে চাইছে না, বাচ্চাটি আঁকার ক্লাসে যেতে চাইছে না, জ্বর তো ভালো হয়ে গেছে। ডাক্তারবাবুর ডিউটি তো জ্বর সারানো না, জ্বর সারানো ডাক্তারবাবুর ডিউটি নয়। ডাক্তারবাবুর ডিউটি হলো মানুষ সারানো। মানে হলো আমার বাচ্চাটিকে যতই মারি, যতই বকি, কিছুতেই পড়তে পারবে না। আমার বাচ্চাটিকে কিছুতেই স্কুলে নিয়ে যেতে পারবো না। যখনই নিয়ে যাই
যেই পিছন ফিরে চলে আসে ও কাঁদতে শুরু করে, ওর কাছে বসে থাকতে হবে, জানি না কি ভয়ও পায়। তাহলে এখন তো জ্বর হয়নি, তো গার্জিয়ান কি করে, বাচ্চাটাকে পেটায়। মাস্টারমশাই কি বলে দিয়েছে যেমন খুশি মারুন আমার বাচ্চাকে লেখাপড়া শেখান। কথা হলো আমাদের সকলের উচিত বিজ্ঞান মনস্ক হওয়া। কেন বাচ্চাটি স্কুল যেতে চাইছে না, কেন বাচ্চাটি পড়তে বসতে চাইছে না? জ্বর তো তার পরে হয়েছে গো। ঋষি কেন কিন্তু বলেছিলেন আমরা যখন মায়ের পেটে এক খুশি যাই গো, অসুস্থ হয়েছিলাম তখন। তাহলে আজকে জ্বরের জন্য কেন ওষুধ? আমি তো জ্বর হওয়ার অনেক আগে অসুস্থ হয়ে বসে আছি। তো বিজ্ঞান যদি বলতে হয়, জ্বর চিকিৎসা করে কোনো বিজ্ঞানের কোনো প্রমাণ নেই গো। বরং আপনি আজকে জ্বর চিকিৎসা করে দেবেন, বারবার আপনি চিকিৎসা করতে থাকবেন, এক সময় মানুষটি তো বারবার এরকম হচ্ছে, ঠিক আছে চলো ও দেশে যাই একটু দেখাই। ওখানে গিয়ে দেখা গেল লিভারে কি ছোট ছোট গ্রোথ হয়েছে, ওভারিতে ছোট ছোট গ্রোথ হয়েছে, ইউটেরাসে ছোট ছোট গ্রোথ হয়েছে। এসব তো কিছু ছিল না। মাঝে মধ্যে একটু জ্বর হতো, শুধু সবারই হয়, সবাই ওষুধ খায়, আমিও খেয়েছি। কেউ জানলো না ডাক্তারবাবু জ্বর সারিয়ে কত বড় সর্বনাশ করে দিলেন। সেদিনে কথা, ওটা অনেক বড় কথা। ছোট বাচ্চা হঠাৎ করে চেহারা ভালো হয়েছে, সবাই খুব খুশি। তো এ নিয়ে তো আমাদের সমাজে ডাক্তারবাবুরাও এত বেশি আমরা ওসব নিয়ে ভাবি না। আরে দাদা চেহারা তো বেশ ভালো হয়েছে, সবাই আমরা খুশি। একবারও আমরা ভেবে দেখলাম না হঠাৎ করে চেহারাটা কেন ভালো হলো। কারণ সে কথা ওখানে ডাক্তারি কি আর হবে, কিন্তু ডাক্তারি কিন্তু আসল কাজ করবেন হঠাৎ কেন চেহারা ভালো বিজ্ঞানের সাধক হই না, হোমিওপ্যাথির কোনো কথা হবে। আমি যদি বিজ্ঞানের সাধক হই, একজন চিকিৎসক, আমার উচিত আমাকে পড়াশোনা করে সেইখানে পৌঁছে যেখান থেকে আমি শুধু ওষুধ দেওয়ার জন্য আমাকে সরকার লাখ লাখ টাকা খরচা করে ডাক্তার বানায়নি। আমাকে ডাক্তার বানিয়েছে সমাজটাকে সুস্থ সুন্দর করে দেওয়া। কারণ আমারই ভুলে একটি ছেলে আজ অ্যান্টি সোশ্যাল হয়ে গেছে, আমারই ভুলে একটি ছেলে ধর্ষক হয়ে গেছে, আমারই ভুল ওষুধের জন্য একটি ছেলে চরিত্র নষ্ট হয়ে গেছে, আমারই ভুলে। সমাজ জানে না, তাই আমাদেরকে মানে না। সমাজ যেদিন জানতে পারবে এটা শুধু ডাক্তারের ভুল হয়েছে, সেই ডাক্তারকে তো ডাক্তার মানবেই না, মেরে ফাটিয়ে দেবে, ডাক্তার তারা উঠিয়ে দেবে। আর সমাজের 1 নম্বর নাগরিকের সম্মান আর পাওয়া যাবে না। শুধু সাধারণ মানুষ জানে না এটা ডাক্তারের ভুলে হয়েছে, কেউ বলে না। কোনো ডাক্তার বলা যেন একদিন আমার ঘরে মাথায় পড়বে বাস। আমরা প্রতিদিন এই নোংরা কাজগুলি করে চলেছি শুধুমাত্র জ্ঞানের অভাবে, পড়াশোনার অভাবে। আমরা ধরে নিয়েছি আমরা পাস করে গেছি মানে আমার সার্টিফিকেট আছে, কাউকে মেরে দেওয়া। আমি অনুরোধ করি আপনি যদি পড়াশোনা করেন আপনিও জানতে পারবেন কি জন্য আমাকে কত গভীরে গিয়ে ভাবতে হবে। আমরা কিন্তু জ্বর সারাবার ডাক্তার নই, আমরা গলা ব্যথা সারাবার ডাক্তার নই, আমরা হাঁটু গিট সারাবার ডাক্তার নই, আমরা ডায়াবেটিস সারাবার ডাক্তার নই। আমরা মানুষ সারাবার কারিগর, শুধুমাত্র মানুষ সারাবার কারিগর। আমরা পারি সমাজটাকে সুন্দর করে দিতে। শুধু আমরা হোমিওপ্যাথি আমরা ডাক্তারবাবুরা পারি সমাজটাকে সুন্দর করে দিতে। আমরা পারি সুনাগরিক গড়ে দিতে, আমরা পারি সুন্দর একটা দেশ গড়ে দিতে। শুধু আমরা পারি। সরকার কোটি কোটি টাকা দিয়ে কিচ্ছু করতে পারবে না। আমার মনোযোগী থাকে চৌর্যবৃত্তি। আমি যে পেশায় থাকি না কেন 10 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে, আমি যদি আগেই ঠিক করে নিই আমি কতটুকু সরাবো, তাহলে আমার দেশের উন্নতি কোনোদিন সম্ভব নয়। ফলে সরকার দেশকে কিছু করতে পারে না, সুনাগরিকরা করতে পারে। আমরা সুনাগরিক গড়বার কারিগর। আপনারা সেই শপথ দিন, আমি সেই বিদ্যা অর্জন করব যা দিয়ে সমাজ গড়ব, দেশ গড়ব, পৃথিবীটাকে স্বর্গ বানিয়ে ছাড়ব। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে হোমিওপ্যাথি প্রশিক্ষণ কর্মশালার একমাত্র আলোচক ডাক্তার শ্যামল কুমার দাস, যিনি কলকাতা ভারত থেকে আমাদের মাঝে এসেছেন 2 দিন ব্যাপী এই কর্মশালা প্রশিক্ষক হিসাবে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সময় অনেক সংক্ষিপ্ত, এখানে অনেকেই বক্তব্য রাখার জন্য আবেদন করেছেন। আমরা
দুঃখিত, আমাদের যিনি আজকে প্রধান অতিথি তিনিও খুব ব্যস্ত আছেন। আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান খুব দ্রুত আমরা শেষ করতে চাই, কারণ এর পরপরই আমাদের প্রশিক্ষণ ক্লাস শুরু হবে। আমি আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ হোসাইন শওকত, জেলা প্রশাসক ভারপ্রাপ্ত যশোর, তাকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য এবং উদ্বোধন ঘোষণা করার জন্য একান্তভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক হোমিওপ্যাথি প্রশিক্ষণ কর্মশালার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার পাশে উপবিষ্ট আমাদের ওপার বাংলা থেকে আগত বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক ডক্টর শ্যামল কুমার দাস, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ এবং সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আগত হোমিওপ্যাথি চিকিৎসা সেবার সাথে জড়িত সম্মানিত ডাক্তারবৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা 2 দিন ব্যাপী যে কর্মশালা এখানে এসেছেন, আমি মনে করি যে অত্যন্ত চমৎকার একটি সুযোগ এসেছে আপনাদের সামনে। আমি কিছুক্ষণ আগে ডাক্তার শ্যামল কুমার দাসের যে ছোট্ট বক্তব্য সেটি কিন্তু তন্ময় হয়ে শুনছিলাম। তিনি বারবার যে কথাটির উপর জোর দিচ্ছেন যে শুধুমাত্র রোগ সারানোই আমাদের উদ্দেশ্য হবে না, রোগের কারণটি খুঁজে বের করা, এবং তার জন্য যেটি করতে হবে তিনি কিন্তু লেখাপড়ার প্রতি জোর দেওয়ার কথা বলেছেন। আপনাদের সেখানে চর্চা করতে হবে। আমাদের উপস্থাপক একবার বলেছেন যে আমরা শুধু সিলেবাস ভিত্তিক যতটুকু পড়া সার্টিফিকেট অর্জনের জন্য শুধু যদি এর মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু আপনি সঠিক চিকিৎসাটি দিতে পারবেন না। অনেক ক্ষেত্রে শ্যামল কুমার দাস যেটা বললেন যে আমরা ভুল চিকিৎসা দিয়ে ফেলবো এবং সেই রোগী সহ রোগীর পরিবারকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলবো। এর জন্য আজকে যারা এখানে এসেছেন আমি অনুরোধ করবো যে এই 2টি দিন আপনারা কাজে লাগাবেন। আমাদের এখানে বিশিষ্ট যে চিকিৎসক গবেষক তিনি আছেন, তাকে প্রশ্নবাণে জর্জরিত করবেন। আপনাদের যে প্রশ্নগুলো আছে মনের মধ্যে উদয় হচ্ছে সেগুলো আপনারা করবেন, অবশ্যই জানাবেন। একটি প্রশ্নোত্তর সেশন আছে, হয়তো অনেকেই আপনারা চিকিৎসা দিতে যে সঠিক সুফলটি পাচ্ছেন না, কেন হচ্ছে না সেইটি জানার সুযোগ কিন্তু এই 2 দিন আপনাদের থাকবে, আপনারা সেটি করবেন। আর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমি যেটা বলবো যে আমি ব্যক্তিগতভাবে হোমিওপ্যাথি চিকিৎসার একজন ভক্ত। সত্যি কথা বলতে যে আজকে নিজেও আমি সকালে যে ওষুধটি খেয়েছি সেটি কিন্তু হোমিওপ্যাথি ওষুধই ছিল। 2টি ফাইল থেকে আমি 4 ফোঁটা করে 1 চামচ পানির সাথে মিশিয়ে খেয়েছি। আমার এটা হচ্ছে আমার আঁচিল হয়েছে মাথার এখানে, ডাক্তার সেটি দেখে এই ওষুধটি আমাকে সাজেস্ট করেছেন এবং আমি সেটি খাচ্ছি। ছোটবেলায় একবার হয়েছিল, আমি একটু উপকার পেয়েছিলাম, সেই আস্থাটি আমার আছে এই চিকিৎসার প্রতি। আর আমার পরিবারেরও, আমার স্ত্রী সহ সন্তানদের আমি অ্যালোপ্যাথি অবশ্যই দিই, এর পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসাতেও কিন্তু আমার আস্থা সবসময় আছে। তো এইটা আসলে আমাদের আরো জানতে হবে। আমি আবারও ওই দিকেই নজর দিচ্ছি বা জোর দিচ্ছি যে আপনাদের আরো বেশি পড়তে হবে, আরো বেশি জানতে হবে। ইন্টারনেটের যুগে খুব সহজ, এখন হয়তো আপনার মোটামুটি বই কিনতে হবে না, আপনি একটু ব্রাউজ করেই দেশ বিদেশে কোথায় হোমিওপ্যাথির উন্নত চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে সেইগুলো জানবেন। আমি যখন এই মিলনায়তনে প্রবেশ করলাম তখন যিনি উপস্থাপক ছিলেন তিনি এরকম বললেন যে নবধারা চিকিৎসায় এখন আমাদের মায়েদের যাদের সন্তান হচ্ছে না তাদেরও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সন্তান হওয়ানোর পর্যায়ে নিয়ে গিয়েছে। এটা কিন্তু রিসার্চ বলছে যে আমাদের আসলে নিঃসন্তানের হারটা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা বড় একটা সমস্যা আমাদের সামনের দিনে। সেটা যদি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সমাধান করা যায় তাহলে কিন্তু বিরাট বড় একটি অর্জন হবে। ডায়াবেটিসের কথা এসেছে, ডায়াবেটিস বলতে গেলে এখন প্রত্যেক ঘরে ঘরে, সেটাও যদি এই চিকিৎসার মাধ্যমে কিওর হয় সেটি কিন্তু একটি বড় অর্জন। আর হোমিওপ্যাথি চিকিৎসার আরেকটি বড় উদাহরণ আপনাদের সামনে দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমার বাড়ি মাগুরা জেলাতে। আপনারা যারা বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছেন নিশ্চয়ই সবাই এটা দেখেছেন। এরকম খবর পত্রিকাতে এসেছিল যে বাংলাদেশের সবচেয়ে বড় জার্মানির পতাকাটা কিন্তু মাগুরাতেই এক ব্যক্তি প্রত্যেক বছর করে থাকেন। ইভেন তিনি এমন পাগল যে নিজের জমি বিক্রি করে পতাকার টাকা সংগ্রহ করেন।
তার কারণ সেটাও মনে হয় আপনারা জানেন যে তিনি একসময় কোনো একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন, কোথাও যখন চিকিৎসা পাচ্ছেন না, এই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে তিনি কিন্তু সুস্থ হয়েছিলেন এবং সেই ঋণ পরিশোধের জন্য জার্মানের প্রতি তার যে অগাধ আস্থা, সেটাই কিন্তু প্রত্যেক 4 বছর পর পর তিনি প্রকাশ করে থাকেন। আমি এইটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে আসলে হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষকে সেবা করার অনেক সুযোগ আছে, সেই সুযোগটি আপনারা গ্রহণ করবেন। আর আমি যেটা দেখেছি, আমরা আমাদের মেডিকেল কলেজে ভর্তির এখন যে রেশিও, এখন কিন্তু ছাত্রী বেশি, প্রত্যেক বছরে মেধাতেই ছাত্রীরা বেশি যাচ্ছে, মানে ডাক্তারিতে ছাত্রীদের বা মহিলাদের অংশগ্রহণ। এখানে আমি বেশ কয়েকজন ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছি। আমি আশা করব যে আগামী এরপরে যে সেমিনার হবে সেখানে এই সংখ্যাটা নিশ্চয়ই আরো বাড়বে, কারণ চিকিৎসা সেবায় মহিলারাও কিন্তু দিন দিন এগিয়ে আসছে, ভালো করছে। কলেজেও নাকি ছাত্রী বেশি হোমিওপ্যাথি কলেজে, তো এটা আসলে মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া। আমি শেষে শুধু এতটুকুই বলবো যে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, এই 2টা দিন অন্তত মনোযোগ দিয়ে আপনারা এই সময়টুকু কাজে লাগান। আমরা যে রিসোর্স পার্সন ওপার বাংলা থেকে এনেছি তার কাছ থেকে সবটুকু নিন্দে নেই, সেই প্রত্যাশা ব্যক্ত করে এই 2 দিন ব্যাপী যে কর্মশালা, সেই কর্মশালার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুসাইন শওকত, জেলা প্রশাসক ভারপ্রাপ্ত যশোর, আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের এই কর্মশালাকে সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, প্রেরণা জুগিয়েছেন। এজন্য সংগঠকদের পক্ষ থেকে আমি তাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ ঘোষণা করছি। এরপরে আমাদের প্রশিক্ষণ ক্লাস শুরু হবে। আমরা 5 মিনিটের জন্য একটু বিরতি নিতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। স্যার, আর আমরা পছন্দ করি না। আমি একটা রোগীকে একটা ওষুধ দিয়ে ভালো করতে পেরেছি, এটা আরেকজনকে জানাবো, এটা আমরা পছন্দ করি না। এই মন মানসিকতা এক সময় খুব প্রচলন ছিল, কিন্তু আমাদের ভিতরে এখন এই অবস্থাটা দিন দিন হ্রাস পেতে শুরু করেছে। সবার ভিতরে একটা কোঅপারেটিভ তৈরি হয়েছে, একে অপরের সাথে মত বিনিময় সভা, মত বিনিময়, রোগী নিয়ে, কোনো ডিজিজ নিয়ে, যে কোনো ব্যাপার নিয়ে আলোচনা করি, নির্দ্বিধায় আমরা সেটা আগ্রহী প্রকাশ করি, আমরা কখনো দ্বিধাবোধ করি না। আমি সাভার হোমিওপ্যাথি মেডিকেল কলেজের দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা পেশায় আছি, পাশাপাশি সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কল্যাণ পরিষদ নামে একটা পরিষদ গঠন করেছি, যার সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পালন করছি দীর্ঘদিন যাবৎ। শুধু সাভারের ভিতরে আমরা এতটুকুই বলতে পারি যে সাভারের ভিতরে যদি আমরা হোমিওপ্যাথি কোনো কর্মশালার আয়োজন করি, সেখানে অকপটে 3 থেকে 400-500 ডাক্তার একেবারেই হাজির হওয়াটা আমার স্বাভাবিক কিছু না। গত 4 এপ্রিল আমরা একটা সেমিনার করেছি, যেখানে ডেলিগেট ছিল 450, কিন্তু এত ডাক্তার, এত সেমিনার, এত সিম্পোজিয়াম, তারপরেও কিন্তু হোমিওপ্যাথির অগ্রগতি হচ্ছে না। কেন হচ্ছে না? একটা জায়গায় শুধু সমস্যা। আমরা যত কিছুই করি না কেন, সরকারি পৃষ্ঠপোষকতা সেটা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে না। সরকার আমাদেরকে বিভিন্ন হসপিটালে চাকরি দিচ্ছে, হোমিওপ্যাথিক বোর্ড ছিল না, বোর্ড করে দিয়েছে, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু যারা শিক্ষকতা পেশা আছেন দীর্ঘদিন যাবৎ, শিক্ষকদের কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে, শিক্ষকদের কিন্তু সেভাবে সম্মান করা হচ্ছে না। আজকে প্রত্যেকটা শিক্ষকের বেতন যদি 100% করা হতো, তাহলে ছাত্ররা আসলো কি আসলো না সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতাম না। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, এই হোমিওপ্যাথিতে আসার ইচ্ছা আমার অনেকদিন আগে থেকে ছিল। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন একজন প্রফেসর ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার, ওইখান থেকে ছিল। লজ্জা পেতাম আসলে, আমি হোমিওপ্যাথি ভর্তি হতে লজ্জা পেয়েছিলাম যে একটা হোমিওপ্যাথি ডাক্তার বলবে লোকে। এই জন্য অনেকদিন আমি ভর্তি হতে পারিনি। পরে ভর্তি হলাম, ভর্তি যখন হলাম, হওয়ার পরে দেখলাম যে আসলে এটা বিশাল সমুদ্র। এখানে হোমিওপ্যাথি পড়ে চিকিৎসা করা একদম অসম্ভব বলে মনে করছি। আমি নিজের মনে এক পর্যায়ে মনে করছিলাম আমি আর এই চিকিৎসা করবো না, কারণ আমার পক্ষে সম্ভব না। এত লেখাপড়া করছি, লেখাপড়া করার পরেও কোনো কুল কিনা পারছিলাম না। পরে
এবছরই গত বছর ডক্টর শ্যামল কুমার দাস ওনার সেমিনারে আমি অংশগ্রহণ করি ঢাকায় গিয়ে আমি বুঝতে পারলাম যে না, অল্পর মধ্যে এই সব কিছু করা সম্ভব। তো উনি আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, পুরো দুধের মধ্যে থেকে মাখনটা উঠে আমাদেরকে দিয়েছেন। তাতে আমার একটা বড় ক্ষতি হয়েছে, একদিকে যেমন উপকার হয়েছে, অন্যদিকে ক্ষতি হয়েছে। আমি যেমন আগে রাতে 4 ঘন্টা করে লেখাপড়া করতাম, এখন লেখাপড়া করি না বললেই চলে। লেখাপড়া না করে চিকিৎসা করি, আল্লাহর রহমতে কাজ করে। একমাত্র একটা ওষুধ দিয়ে চিকিৎসা করে, সব যত রোগী আসে না কেন একটাই ওষুধ, হাইড্রোফোবিনাম। আমার 99% রোগী হাইড্রোফোবিনামে ভালো হয়ে যায়। ডাক্তার বলেছে 4টা ওষুধে গাড়ি বাড়ি হয়। আমাদের খুলনার একটা ডাক্তার উনি বলছেন আমাকে যে 4টা ওষুধে গাড়ি বাড়ি হয়। তা আমি বলছি একটা ওষুধে গাড়ি বাড়ি হবে। কোনো কিছু না পেলে চোখ বন্ধ করে হাইড্রোফোবিনাম দিবেন, তার একটা কিছু হয়ে যাবে। সবটাই ঘেরার দরকার নাই। তো আমরা দিক নির্দেশনা পেয়েছি, আশা করি ওনার কাছ থেকে আরো পাবো, আমরা আরো জানবো, এবং এই অল্প ওষুধের মধ্যেই আমরা যদি বুঝতে পারি তো সব রোগ ভালো হয়ে যাবে। অনেক বড় বড় রোগের চিকিৎসা আমি করি। এখানে যশোরে আমার 2টা ক্যান্সারের রোগী আছে। সারা দেশে বড় বড় যে সমস্ত রোগী কোনো পথ নাই, সেই সমস্ত রোগী আমার কাছে আনতে বলি। এবং কিডনি ফেলিওর রোগী আছে অনেকগুলো। তো অনেক রোগী আছে তারা কোনো পথ নাই, তারা আমার কাছে আসে এবং তাদেরকে সাকসেসফুলি ভালোভাবে চিকিৎসা করতে পারছি বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকল অতিথিবৃন্দদের, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল ডেলিগেটদের। আমরা আমাদের মূল আলোচনায় আজকের যে কর্মশালা, এই কর্মশালার একমাত্র আলোচক ডাক্তার শ্যামল কুমার দাস স্যারকে তার কার্যক্রম শুরু করার জন্য, প্রশিক্ষণ শুরু করার জন্য এখন অনুরোধ করছি। সহযাত্রীদের আমার সশ্রদ্ধ অভিনন্দন আরেকবার। আপনাদের আগ্রহ ফলপ্রসূ হোক, আগামী দিনগুলো অনেক সুন্দর হোক। আপনারা এগিয়ে চলুন বিদ্যার্থে, কিন্তু চলার পথে অনেক বাধা আছে। বিভিন্ন মত পথ আমাদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত করে, আমরা বুঝতে পারি না। খুব ভালো না জানো, অল্প নিজের কাছে ধরে নেওয়া যায় না। বিভিন্ন মত পথ যদি আমাদেরকে বিভ্রান্ত করে তো আস্থা কি করে খুঁজে পাবো? ভাবছিলাম কিভাবে এমন করে চলতে পারে একটা রাস্তা, একটা বিজ্ঞান, যেখানে এত কিছু বাধা, এত বিতর্কিত রাস্তা, ঋষিরা নিজেরাই নিজেদের রাস্তাকে বিতর্কিত করে রেখে গেছে। ইমরান সাহেব এক কথা বললেন, কেন সাহেব অন্য কথা বললেন, পরীক সাহেব অন্য কথা বললেন, ইত্যাদি ইত্যাদি। বিজ্ঞান এমন হয় না। বিজ্ঞানের চলার পথ একটি হয়। তাই যদি হয় সে পথটা কি? কোন পথে চলবো? কোন পথে এগিয়ে গেলে পাবো সঠিক আলোর সন্ধান? ভেবেছি অনেক। 76 সালে আমি 80-তে বিএসসি পাস করলাম। আমি 92-93 ব্যাচ, সে অনেক কাহানি। পাস করেছি 98-এ, 99-এ রেজিস্ট্রেশন পেয়েছি। ভালোই চলছিল প্র্যাকটিস, কথার ভালোই হয়েছিল, কিন্তু নিজের কাছে কোনো তৃপ্তি ছিল না। কি ঠিক, কোনটা ঠিক? কথা বললে যিনি কথা বলছেন তারও ক্ষতি হচ্ছে, আর যার পাশে কথা বলছেন তারও ক্ষতি হচ্ছে, আর আমারও চিন্তা ডাইভার্টেড হচ্ছে। কারণ আমি তো কোনো মুখস্থ কথা বলতে আসিনি। যা বলবো এখনই মাথার মধ্যে আসবো, ওটাই বলবো। আমি জানি না 5 মিনিট আগে আমি কি বলবো। উপরওয়ালা আমাকে ওইটুকু দিয়েছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। তো আমি এভাবে বিভ্রান্ত। তখন উপরওয়ালার কাছে চেয়েছিলাম, দিবারাত্র তার কাছে চেয়েছিলাম, পথ দেখাও। চাওয়াটা ছিল করুন এক আরতি। আমি মনে করি সেই আরতি তার কানে পৌঁছেছিল, তিনি দিয়েছেন। আমি সেটা আপনাদের কাছে শেয়ার করতে এসেছি।
আমি ঠিক কি ভুল, আমি তো সাহায্য নিয়েছি ঋষিকুলকে। এবার আপনাদের দায়িত্ব সেইটাকে আত্মীকরণ করে ভুল আর ঠিক আপনাদের মুখ দিয়ে বেরিয়ে আসুক। ভুল না ঠিক, কিন্তু কোনো বিতর্কিত পথ হওয়া চলবে না। বিতর্কিত পথে কখনো খুশি মনে এগিয়ে যাওয়া যায় না, পাওয়া যায় না সত্যের সন্ধান। ফলে আপনাকে বোল্ডলি সিদ্ধান্ত নিতে হবে কোনটা সঠিক, কেন সঠিক, কোনটা সঠিক নয়, কেন নয়। আমি শুরুতেই বলেছিলাম আমাদের প্যাসিটি অকাঠ্য বিজ্ঞান। যদি অকাঠ্য বিজ্ঞান হয় তাহলে বিজ্ঞানের সূত্রটাকে মানতে হবে। কি সেটি? এক্সপেরিমেন্ট। আমি পেশেন্টকে ওষুধ দিয়েছি, পেশেন্টটি একটু সমস্যা নিয়ে এসেছিল, সঙ্গে আরো কিছু সমস্যা আগে থেকে ছিল, আমি তাকে ওষুধ দিয়েছি। এরপর অবজারভেশন, আমি অবজার্ভ করে দেখেছি মানুষটি এমন এমন ছিল, সঙ্গে এটিকে এনেছিল, আমি কোনোটাই নেইনি, আমি ওষুধ দিয়েছি। আমি দেখেছি মানুষটি কেমন ভাবে ধীরে 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 ভালোর দিকে পাল্টে যাচ্ছে। ইনফারেন্স ছিল, মেডিসিন ঠিক ছিল। এবার শুরু হলো তাকে নিয়ে অ্যানালিসিস। কেন এই মেডিসিনটি কাজ করলো? কই নেই তো ম্যাথমেটিক্যাল, নেই তো ল্যাবরেটরিতে রুবিক্স, তাহলে মানুষটি কেন এইভাবে বদলে গেল? যা তার নিজেকে ভালো লাগাচ্ছে, তার বাড়ির লোককে আনন্দ দিচ্ছে, সঙ্গে প্রতিবেশী বন্ধু বান্ধব বলছে আরে তোমাকে তো দারুণ লাগছে, চাকরি পেয়েছো বুঝি? কোথায় আর চাকরি? তাই ভাবছি কিছু একটা করবো। মানে চাকরি তো হবে না, এমন কিছু করবো যেন কাউকে চাকরি দিতে পারি। মাই গুডনেস, কি ভাবনার কথা বলছো গো? তো এখন বদলে গেছো। কে দিল বদলে? কেমন করে এলো এই পরিবর্তন তার মধ্যে? সত্যি কি তার মধ্যে এই আইডিয়া ছিল না? ছিল। আমরা সবাই ভালো থাকতে চাই, ভালো হতে চাই, কিন্তু বাধা কোথায়? চলুন দেখি বাধা কোথায়। স্যার আপনি বলছেন এবার প্রবলেমটা হবে না, চেয়েছিলাম কিন্তু হলো না কেন? আমরা খুঁজি সেই রহস্য, তাহলে কিন্তু পরে যশোর জিনিস দিয়ে যাবে, গলা ব্যথা, দাঁত ব্যথা, মাথা ব্যথা, কান ব্যথা সব ঠিক হয়ে যাবে। আগে আমরা খুঁজি কেন হলো না। চেয়েছিলাম সবকিছু ভালো ভালো ভালো, কিন্তু হলো না, থমকে যেতে হলো। তা জানেন আমার ছেলেটা তো কি ভালো ছিল লেখাপড়ায়, অঙ্কে 100তে 100, বাংলায় 98, 99, ইংরেজিতে 91, 92। কি হলো দেখুন, সেটা তখন পড়তেই চাইছে না। সবার ক্ষেত্রে এই কথাটা সমানভাবে প্রযোজ্য। ভেবেছিলাম এক, হয়ে গেল আর এক। কেন? আমরা সেই রহস্য খুঁজবার সমাধান দেখি কি রাস্তা আছে। কেমন কেন ভালো থেকে ভালো হতে পারলাম না, কেন খারাপ হয়ে গেলাম? কি হলো? আবার একটু বন্ধ রাখুন তো দেখি, বন্ধ রাখুন ক্যামেরাম্যান, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে শুধু ক্যামেরা ফেলুন। ওই ক্যামেরার লোক কই? আপনি ফ্ল্যাশ লাইট বন্ধ করে শুধু ক্যামেরা ফেলুন। আচ্ছা, কি লেখাটা পড়া যাচ্ছে পিছন থেকে? আপনারা যারা একদম পিছনে আছেন বলুন, ভুলে যাচ্ছে না। আচ্ছা এই গোলটা, আচ্ছা এটা বোঝা যাচ্ছে। আচ্ছা ডাস্টার কই? হবে
এটা বোঝা যাচ্ছে? পিছনে একদম বোঝা যাচ্ছে? যাচ্ছে, বেশ, ধন্যবাদ। দেখতে পাচ্ছি না, কে বললেন? এখান থেকে দেখা যাচ্ছে না, আলো দিতে হবে। আচ্ছা, এই আলোগুলো দিন না, কে আছে? ফ্ল্যাশ লাইট ফেললে? আচ্ছা, ফ্ল্যাশ লাইটটা দিন দেখি, অনেকেই দেখতে পাবো। কি হচ্ছে? কে দেখতে পাচ্ছে? 22 প্লাস এক্স আর 22 প্লাস ওয়াই, যে কোনো একটা গ্যামেট আমাকে উপহার দিয়েছিলেন আমার বাবা, আমার মা আমাকে উপহার দিয়েছিলেন 22 প্লাস ওয়াই। এটা আপনার সবার জানা আছে। এর যে কোনো একটার সঙ্গে মিলে গেছিল, মিলে কি হয়, মেয়ে হয়েছিল না ছেলে হয়েছিল। যদি আমি বোধহয় ভুল করলাম, ঠিক 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 আছে, ঠিক আছে। যদি এটা এটা হয়ে মিলে যেত তাহলে মেয়ে হতো, আর এটা এটা হলে ছেলে হতো। এটা সবার জানা আছে। অথচ এর মধ্যেই ছিল সব রহস্য। আমি কি হব, যা হব হব। এটা হচ্ছে সেই জাইগোট। আমি জেড লিখছি, শুধু শুধু জেড লিখছি। এটা জাইগোট। এই জাইগোটের মধ্যে এবার জেনেটিক্স থেকে এবার হোমিওপ্যাথিতে আসি। এর মধ্যে ছিল ভাইটাল ফোর্স, ভিএফ, ডিজিজ ফোর্স, রোগ শক্তি, একটা জীবনী শক্তি। পিছন থেকে এই দুটো কথা বোঝা যাচ্ছে। ভিএফ ভাইটাল ফোর্স, ডিএফ ডিজিজ ফোর্স। এই দুই শক্তিকে নিয়ে আমি আমার মায়ের পেটে প্রথম অবস্থান করলাম। আমার কোনো নাম ছিল না, ছিল একটা নাম, আমি জাইগোট, কোষীয় সংখ্যা 1। আচ্ছা, পিছনে যারা দাঁড়িয়ে, আপনাদের যে বসবার জায়গা নেই বোধহয়, আছে? ও, দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, দাঁড়িয়েই দেখুন, দাঁড়িয়েই দেখুন, আমিও দাঁড়িয়ে আছি। ও বলছি, আপনারা যারা দাঁড়িয়ে দেখতে ভালো লাগছে তো দাঁড়িয়ে দেখুন, আমিও দাঁড়িয়ে আছি, কষ্ট হওয়ার কোনো কারণই নেই। তো ভাইটাল ফোর্স, ডিজিজ ফোর্স, এই দুটো ফোর্স নিয়ে আমি আমার মায়ের পেটে প্রথম আমার অস্তিত্ব ঘোষণা করলাম। মা বয়স্কদের বলে দিল, আমার এ মাসে মিন্স হয়নি, মানে আমার পেটে সন্তান এসেছে। সেই সন্তান আমি বা আপনারা কেউ একজন। এই প্রথম আমাদের অস্তিত্ব শুরু হলো, অস্তিত্বের লড়াই শুরু হলো মায়ের পেটে এক কোষ হিসেবে। এই এক কোষটা কি? ব্লু। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংস্করণ। আজকের এই আমার বা আপনার, আজকে আমার অনেক কোটি কোটি কোষ, অনেক সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম ইত্যাদি ইত্যাদি, অনেক টিস্যু, অনেক অর্গান। কিন্তু আমাদের শুরু হয়েছিল এখান থেকে। মানে হলো, আজকে আমি যা যা ভুগছি সব এখানে ছিল, পরে হয়নি। তা কি করে হয়? আমি একটা প্রস্টিটিউটের কাছে গেছিলাম ক্রস কোয়ার্টারে, আমার গনোরিয়া হয়েছে, আমার সিফিলিস হয়েছে। আমার তো পেটে থাকাকালীন গনোরিয়া সিফিলিস হয়নি না ভাই। কেন বলে দিয়েছেন গনোরিয়া সিফিলিস কোনোটাই হবে না যতই এই প্রস্টিটিউটের কাছে যাই, যদি না শরীর মায়াজম প্রিডমিনেন্ট হয়। তাহলে আমার গনোরিয়া হবে, আমার সিফিলিস হবে, আমি ক্রিমিনাল হব, আমি লেখক হব। সবকিছু ঠিক করবে যে সে হলো আমার মধ্যে থাকা শরীর মায়াজম। শরীর মায়াজম হলো সমস্ত অ্যাডভান্স ফ্যাক্টরের লিডার। লিডার যতক্ষণ কিছু না বলবে, অন্যরা ততক্ষণ চুপ থাকবে। আমার মধ্যে গনোরিয়ার জাম ঢুকতে পারে, আমার মধ্যে সিফিলিসের জাম ঢুকতে পারে, আমার মধ্যে টাইফয়েডের জাম ঢুকতে পারে, আমার মধ্যে টিউবারকুলোসিসের জাম ঢুকতে পারে, আমার মধ্যে ক্যান্সার থাকতে পারে। কেউ কিছু করবে না, চুপ করে বসে থাকবে একজনের অঙ্গুলি নির্দেশে। সেই আঙুলটি হলো কার? শরীর মায়াজমের। শরীর মায়াজমকে এইভাবে মানে। ওরা বলবে, বস তুমি যখন বলবে আমরা আছি,
শুধু একবার সাড়া দিয়ে দিও। এই সাড়াটা কিন্তু ও দেবেই দেবে। এই কি কথা? কেন দেবে? কে বলেছেন? কেন বলেছেন? কি বলেছেন? সোরা ইজ দ্য এভলিউশন অফ ম্যানস উইল আলটিমেট টু সিন। মানে হলো সোরা আজকে আমার মতো ভালো, আরে ছেলেটাকে তো কি ভালো জানতাম, পড়াশোনায় ভালো, চরিত্র ভালো, তো আজ কি দেখলাম? আর দেখলাম ওই পাড়া থেকে বোতল পকেটে করে নিয়ে বেরোচ্ছে, টলতে টলতে, সঙ্গে একটি মেয়ে। এই সেই ছেলে, সিসি কিছু লজ্জা। বেচারা, বেচারাকে কেউ, ডাক্তার বাবুরা কেউ কিছু দেখেনি, আর গার্জিয়ানও দেখেনি। গার্জিয়ানরা খুশি ছিল, আমার সন্তান তো সুন্দর, কি দারুণ, কত ভালো কথা বলে, রেজাল্ট তুখোড় রেজাল্ট, কি ভালো। ভালোর মধ্যে লুকিয়েছিল, আচ্ছা ভালোর মধ্যে কি লুকিয়েছিল দেখি একবার। গোটা টাকা যাবে না, যেহেতু জায়গা নেই। 6টা সাইকেল আঁকবো আমি, এটা মুছে দিচ্ছি। আমার জায়গাকে ঘিরে ছিল এইরকম 6টা সাইকেল, আমার আপনার সবার। 3, 4, 5, 6। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষ, আমি রোগী, প্রত্যেকটা রোগীর মধ্যে আমার হাতে মাইক্রোফোন না থাকলে যারা সামনে আছেন মানুষকে বলবেন মাইক্রোফোন নেই, আমি কিন্তু এরকম ভুল 1000 কোটি বার করবো, তো শুধু বলে দিতে হবে মাইক্রোফোন নেই। ও ভাই, ও লাগিয়ে দিয়েও দেখেছি কলকাতা সেমিনারে, ভালো লাগে না, ভালো লাগে না, হয় না, গোড়া খুলে রেখে অবস্থায়। তো এই 6টা সাইকেল, 6 সাইকেল আমাদেরকে ঘিরে রেখেছে মায়ের পেট থেকে। যে ছেলেকে আপনি ভালো বললেন, কি ভালো বললেন, বাচ্চা হওয়ার পরে ডাক্তারবাবু বললেন আপনার সুন্দর সুস্বাস্থ্য। স্যার আসুন, বলেন বলেন। সুস্বাস্থ্যবান সন্তান হয়েছে, বা তাই বললেন আপনার একটা সুন্দর সুস্বাস্থ্যবান সন্তান হয়েছে, আমরা বিরাট খুশি। সত্যি কি সুস্বাস্থ্যবান ছিল? এতগুলো অ্যাডভান্স একটা দিয়েছিল আমাকে, কোথায় সুস্থ গো? একদিন সে আজকে সুচরিত্রবান হলেও একদিন সুচরিত্রবান থাকবে না, এটাই নিয়ম। ওটা আমার কথা নয়, এভলিউশন প্রফেসর রাইটিং, সোরা ইজ দ্য এভলিউশন অফ এ স্টেট অফ ম্যানস উইল। মানুষের ইচ্ছার উদ্বর্তনই সোরা। কিন্তু সেই ইচ্ছার উদ্বর্তনটা কি রকম? একদিন না একদিন ও নিন্দনীয় কাজ করবেই করবে। মানে হলো একদিন না একদিন আমি অসুস্থ হবই হব, তাই যতই ভালো থাকি না কেন। আরে ডাক্তারবাবু, আমি তো ভালো ছিলাম, আমি 501 কেজি মাংস আমার কাছে কথা ছিল না, আমি দৌড়ঝাঁপ করেছি, আমি ব্যায়াম করেছি, আমার সোনার মেডেল আছে, সেই আমার কিনা শেষ পর্যন্ত এই অসুখটা হলো। এটা কেন হলো? এ তো হওয়ার কথা ছিল না। এবার বলুন তো, হওয়ার কথা ছিল না? ছিল। আমরা সবাই 6টা সাইকেলকে নিয়ে এসেছি। একটা একটা সাইকেলের নাম ভাবুন, PS মানে সোরা। বেশি তো লেখা যাবে না, আবার নিজে থেকে দেখতেও পাবে না ওরা দূর থেকে। আমি উপরে উপরে লিখছি। এই প্রথম সাইকেলটাকে আমি সোরা বলছি, PS সোরা। আপনারা না লিখতে পারলেও লিখে নিন, মানে এর থেকে বেশি বড় করে লেখা যাবে না। সোরা। সাইকোসিস, সিফিলিস মানে সিফিলিটিক মায়াজম, শরিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, সোরা সাইকোসিস, টিউবারকুলার ডায়াথিসিস, PTS পোস্ট ট্রমা সিনড্রোম, PRS পোস্ট রেবিস সিনড্রোম। এই 6টা সাইকেলকে নিয়ে আমরা আমরা পৃথিবীতে, সরি মায়ের গর্ভে আমার অস্তিত্বকে ঘোষণা করলাম, মা আমি আসছি। মা খুশি হয়েছিল জেনে উনি মা হতে যাচ্ছেন, কিন্তু সত্যি সত্যি খুশি ছিল না। কারণ আমি সেই সন্তান যে 6টা অ্যাডভান্স ফ্যাক্টরকে সঙ্গে নিয়ে এসেছি।
কোথা থেকে পেলাম? এসব মন করা কথা আপনি কোথায় পেলেন? এই কথা প্রথম কে বলেছিলেন? হ্যানিম্যান বলেছিলেন। কোথায়? ক্রনিক ডিজিজে 143 পেজে। আপনারা যখন আমার এই বইটা নেবেন, কিনবেন, লেখা 63 64 পেজ, ওগুলো আমি টুকে দিয়েছি, অবিকল টুকে দিয়েছি, আমি কিছু মতো বিকৃত করিনি। তো কি হলো না, হ্যানিম্যান 143 ক্রনিক ডিজিজ পার্ট 1 এ এই কথা বললেন। এরপরে বললেন অ্যাফোরিজম 81 এ অর্গাননে। এরপরে কেন্ট বললেন সোরা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 তে আমরা পৃথিবীতে এসেছি এমনই কিছু নিয়ে। তবে দুঃখের বিষয়, উইথ ডিউ রেসপেক্ট টু স্যারদের সময় পিআরএস এবং পিটিএসসি এ কোনো আইডিয়াকে কাজে লাগানো হয়নি। ওটা শুধুমাত্র উপরওয়ালা আমাকে দিয়েছেন। আমি ভাগ্যবান, আমি চেয়েছিলাম কায়মুল্লাহকে, কেঁদেছিলাম তার কাছে, পথ দেখাও। উপরওয়ালা আমাকে দিয়েছেন, আমাকে হতাশ করেননি। যে তার প্রমাণ আপনারা পাবেন যখন পিআরএস কে বুঝবেন। পিআরএস নিয়ে আমার বিভিন্ন লেখাতে না, পৃথিবীতে কোনো বইতে লেখা হয়নি। ওটি উপরওয়ালা আমার হাত দিয়ে লিখিয়েছেন বিভিন্ন ম্যাগাজিনে। আপনার 96 পেজ এইরকম পাবেন, 96 পেজ। যারা গোপালগঞ্জ পর্যন্ত আমার পেপারস পেয়েছেন তারা সব নেওয়ার দরকার নেই, তারা নেবেন। তারপরে 3টে ধারাবাহিক বেরিয়েছে আমার, 3টে লেখা, 3 রকম লেখা, সেটা আপনারা নেবেন। আর যারা কোনো সেমিনারেই অ্যাটেন্ড করেননি, মানে গোপালগঞ্জের আগে পর্যন্ত অ্যাটেন্ড করেছেন, গোপালগঞ্জে করেননি, তারা সবগুলি নেবেন। সেখানে আমার লেটেস্ট ভাবনা চিন্তার ফসল যা উপরওয়ালা আমাকে দিয়ে লিখিয়েছেন, আপনারা সেগুলি পড়বেন এবং তার খারাপ ভালো তার সমালোচনা অবশ্যই করবেন। সরাসরি ফোনে আমার কার্ড নিয়ে যাবেন এবং কোথায় আপনি ফেল করবেন সেই কথাগুলি প্লিজ আমাকে বলবেন। এই জন্য আমি যেন এগিয়ে যেতে পারি। ঘন্টা কি 12 ঘন্টা আমি এ নিয়ে লড়ছি। ভাবুন 98 থেকেই ভাবুন, ওধারে 18 বছর, ওধারে 2 বছর, 20 বছর। আপনার সঙ্গে 20 ঘন্টাও কথা বলবো না। ফলে এই 20 ঘন্টা যদি 20 বছরেরটা দিতে চান, সেটা হতাশ হওয়ার কোনো কারণই সম্ভব নয়। কিন্তু লেগে থাকলে উপরওয়ালা আমাকেও যেমন দিয়েছে আপনাকেও দেবে, আমি বিশ্বাস করি। আপনি জোর করে কেড়ে আনবেন আপনার অধিকারে। আমি কষ্ট করছি, তুমি দেবে না কেন? এই অধিকারে কেড়ে আনতে হবে আপনাকে। তো চলুন আমরা আগে বাড়ি এবং খুঁজবো এই লেখাগুলির মধ্যে কি আছে। উপরওয়ালা আমাকে দিয়ে কি লেখালো? এমন কোন কথা লেখালো যা বইতে লেখেনি কেউ? না, হ্যানিম্যানের সময় লেখা হয়নি, না কেন্টের সময় লেখা হয়নি। হোমিওপ্যাথি শাস্ত্রে, হোমিওপ্যাথি লিটারেচারে নতুন করে সংযোজন হবে, সে হোক আমি বেঁচে থাকতে, হোক আমি মরে গেলে, কিন্তু সংযোজন হবেই হবে। কারণ এ ধারণা হোমিওপ্যাথি সমাজে ছিল না। সেটা আপনারা পড়লে এবং কাজে লাগালে বুঝতে পারবেন কি সেই কথা। তো এই 6টা সাইকেল নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আমরা সুস্থ থাকতে পারি না। কি করে সুস্থ থাকা যেত? যদি আমি আমার ভাইটাল ফোর্স যে কারণে দুর্বল হয়, এবং ভাইটাল ফোর্স দুর্বল, একটা কথা বলে দিই, এই সরৈক মায়াজম এখন তো রিসেসিভ স্টেটে আছে, মানে সুস্থ অবস্থায় আছে, তাই আমাকে বলা হলো আমি সুস্থ। আমার ছোট্ট সন্তান যে 5 মিনিট আগে জন্মেছে সুস্থ। এই সুস্থ শব্দের মানে কি? মানে হলো ওই ছোট্ট সন্তানটির মধ্যে যে 5 মিনিট আগে জন্মেছে তার মধ্যে ভাইটাল ফোর্স যেটা দিয়েছেন উপরওয়ালা তাকে, সেটা আছে প্রকট, মানে হেলদি। ফলে এই ভাইটাল ফোর্স যদি হেলদি থাকে, শরীর মায়াজম তখন রিসেসিভ থাকে। শরীর মায়াজম যদি রিসেসিভ থাকে, অন্য সমস্ত অ্যাডাপ্টার বাকি 5 জন ওরা চুপ করে বসে থাকবে। কারণ লিডার বলেছে, উস্তাদ বলেছে, আমি যতক্ষণ আঙ্গুল না দেখাবো চুপচাপ বসে থাকবি। সোজা কথা, সোজা মানে ভাই কোনো জটিল কিছু নেই। উস্তাদ বলেছে, আমি যখন বলবো তখন উঠে আসবি, আমি যতক্ষণ কিছু না বলবো চুপচাপ থাকবি। এই যখন সোরা এই চুপচাপ থাকতে বলেছিল, তখন ডাক্তারবাবু বলেছিলেন আপনার সুন্দর সুস্বাস্থ্যবান সন্তান হয়েছে। কিন্তু দেখুন, সুস্বাস্থ্যবান তো পৃথিবীতে সম্ভব নয়। কারণ কে বলেছেন? হ্যানিম্যান বলেছেন 2 জায়গাতে, একটা হচ্ছে অর্গাননে আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজে। কোথায় কোথায় বলেছেন বইটাই পেয়ে যাবেন। ওনারা বলেছেন 100 সহস্র প্রজন্ম ধরে। তাহলে একটা ছোট্ট কথা বলি, আমার বয়স 60 বছর।
কিন্তু আমি বলি আমার বয়স 60 কোটি, মানে কম করে বললে কেন? আমার বাবা আমাকে দিয়েছেন, তা বাবার বয়স কত সেটি আমার যোগ হলো। আমার বাবাকে ওটা তার বাবা দিয়েছিলেন, ওটা যোগ হবে আমার ক্ষেত্রে। তার বাবা তার বাবা তার বাবাটা যোগ হবে। তাহলে 60 কোটি যদি বলি আমার বয়স, তাহলে কম বলা হলো। আমাদের সবার বয়সই এত কোটি, শুধু আমরা জামা বদলাই মানুষ ঠিক থাকে। আজকে এই জামা কালো রং করে আসবে, কিন্তু আমি তো আমি থাকবো। সেই জন্যে এভাবে আমরা শত সহস্র প্রজন্ম ধরে বিকৃত চিকিৎসার শিকার হয়েছে। আমি বলি না, ঋষি হ্যানম্যান বলেছেন, ঋষি কেন বলেছেন। একটি আমি স্যারকে বিরক্ত করলাম, আপনাদেরও বিরক্ত করছি। অ্যাটেন্ডেন্স শিট ছাড়া হচ্ছে, সেটা আপনারা ক্যাপিটাল লিটারে সুন্দর করে লিখবেন। নামটা, বিশেষ করে নামটা, শুধু নাম নয়, ফোন নাম্বার ওপরে কি বলবো? হ্যাঁ ফোন নাম্বার তো লিখবেন, কিন্তু নামটা এই ক্যাপিটাল লিটারে লিখবেন। নামটা ক্যাপিটাল লিটারে লিখবেন। যদি সার্টিফিকেটে নাম ভুল হয়, যদি সার্টিফিকেটে নাম ভুল হয়, তার জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। ওগুলো একটু শর্ট আছে, আর আজকে শুক্রবার, এজন্য একটু সমস্যা হচ্ছে। আমি কভার আপ করে দেবো তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব। আমি এই বিঘ্নিত হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কি বললাম? কোটি কোটি বছর। আমাদের বয়স কোটি কোটি বছর। এবং ঋষি বললেন, ঋষি হ্যানিম্যান বললেন, এগুলো হয়েছে শত সহস্র প্রজন্ম, ইংরেজিটা এরকম, শত সহস্র প্রজন্ম ধরে আমরা বিকৃত চিকিৎসার শিকার হয়েছি। তাই আজ অসুখের এত রূপ, এত তার ছদ্মবেশ। আমরা দেখাই আমরা সুন্দর সুস্থ আছি, কিন্তু ভিতরে থাকে এত কিছু। এভাবে আমরা পৃথিবীতে আসি, এলাম তো এলাম, সবাই খুশি, সুসন্তান হয়েছে, সুস্বাস্থ্যবান। কিন্তু কিছুদিন যেতে না যেতে বাচ্চাটির এটা হলো, বাচ্চাটি সেটা হলো, বাচ্চাটি এরকম রাগী হলো, বাচ্চাটি একদম নুয়ে থাকে, বাচ্চাটি ভয়ঙ্কর দুষ্টু। শোনো বেটা, তোর ক্ষতি আমারও সবার। কি বললাম? হ্যাঁ, বাচ্চাটি কিন্তু এতগুলি অ্যাডভান্স ফ্যাক্টর তার মধ্যে রয়েছে। সুস্থ তাকে আমি বলতে পারি না, এভাবে বলতে পারি আপাতত সুস্থ, মানে রিলেটিভ টার্ম। সুস্থতা কোনো অ্যাবসলিউট টার্ম নয়। কেন বলুন না? বলি, একটি মানুষ বলল, কিছু বলবি? কতজন আছেন যারা কলম ফাইল পাননি? কতজন আছেন? ভালো লাগছে না, ঠিক আছে, কিন্তু যারা বলি কি, আমরা আপাতত কারো থেকে একটা পেজ ছিঁড়ে নি, খুব তো লেখার কথা বলছি না, পরে পরে পেয়ে যাবেন। মানে ও বেচারা, ও অসহায়, কারণ আপনারা তো আগে ভাগে কেউ বিকাশ করেননি। তো যদি ওর কাছে হিসাব থাকতো, আমার এতগুলো ডেলিগেট আসছে, ও রেডি থাকতো, ফলে দোষটাকে দেওয়া যাবে না, দোষের সমান ভাগিদার আমরা সবাই। কিন্তু যদি আবার কোনোদিন আমাকে ডাকেন, তাহলে যখনই আপনারা ওয়েবসাইটে বা ইয়েতে দেখবেন বিজ্ঞাপন, সঙ্গে সঙ্গে বিকাশ করে দেবেন। তখন না পেলে যা কিছু শাস্তি তখন আমার মাধ্যমে ওকে দিয়ে দেবো আমি, কিছু কথা বলতে। আর যদি না করেন, তাহলে আপনাকে শাস্তি আপনাকে দিতে হবে। এটা বলছিলাম কি জানা, ওটা তো হয়ে গেছে। মানে হ্যাঁ, বাচ্চার এটা হয় সেটা হয়, ভয়ঙ্কর রাগী, কখনো ভয়ঙ্কর ঠান্ডা, বৃদ্ধের মতো বসে আছে। তো এই যে বিকৃত চরিত্র, বিকৃত অ্যাক্টিভিটি কারো প্রকাশ পেল 8 ঘন্টার মধ্যে জন্মবাদ, বাচ্চা ভয়ঙ্কর রাগী। শুনুন একটা কাহানি। মা বলছে, ও আমার পেট থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি ওয়াশরুমে গেছি পরিষ্কার হতে, এবার ঘুরে এসছি, ঘুরে এসে দেখি বাচ্চা কাঁদছে। আমাকে যিনি ছিলেন অ্যাসিস্ট করতে, উনি বললেন তোমার বাচ্চাকে দুধ দাও।
আমি দুধ দিচ্ছি, ও দিচ্ছে না। আমি তো কোনোদিন মা হয়নি, আমি জানি না কেন নিচ্ছে না। উনি বললেন, আরে বুঝছো না, তোমার বাচ্চা ভীষণ রাগি হয়েছে, একটু মাথায় হাত বোলাও, ঠিক নেবে। আমি মাথায় হাত বোলালাম, ঠিক দুধটা নিল। বুঝুন, জন্ম হয়েছে কমই থাকে। যাই হোক, মা দিয়ে আসতে কতক্ষণ লেগেছে? ধরে নিন বেশি করে 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে তার রাগের প্রকাশ পেয়ে গেল। তাহলে আমরা কাকে বলি বাচ্চা? বাচ্চা মোটেই নয়, ওছেও বাচ্চা। কেন 8 ঘন্টার মধ্যেই ও বুঝিয়ে দিল, আমি কিন্তু রাগী, তুমি কিন্তু আমার কথা মতো চলবে। আমি কাঁদলেই দুধ দেবে, আমি কাঁদলেই বিছনা পাল্টাবে, আমি কাঁদলেই করে তুলে নেবে। যদি দেরি করেছ, আমি তোমার কোলে উঠবো না, দুধ খাবো না, কি করবো? এটাও বলতে চাইল কান্না দিয়ে। তাহলে কেন এই কোথেকে এলো? আরে এটা তো ছিলই ভাই, প্রকাশ পেয়েছে আপনার 5 বছরে, আমার 3 বছরে, ওর 8 ঘন্টায়। খুব আলাদা কিছু নয়, প্রকাশ পেয়েছে বিভিন্ন বয়সে। কিন্তু এগুলি সবার মধ্যেই ছিল। ওই রাগ আমার আপনার কার মধ্যে নেই। ওর 10টা আগে আগে দেখিয়ে ফেলেছে। চলুন আগে। তাহলে আমাদের মধ্যে এই জিনিসগুলি থাকার জন্য আমার মধ্যে বিভিন্ন বিকৃতি বিভিন্ন বয়সে দেখা দেয়। এই বিকৃতিটাকে তাহলে আমরা কি করে কি করবো, ওটা পরে আসি, রেকটিফিকেশন পরে আসি। তাহলে আমাকে এটা জেনে নিতে হবে কি, আমার ঘরের সন্তান যে 5 মিনিট আগে জন্মেছে, আমি যার এত বয়স, এখনো পর্যন্ত বড় অসুখ করেনি, কিন্তু করবে। আমি এখনো ভালো ভালো কথা বলি, কিন্তু একসময় আমি খারাপ কথা বলবোই বলবো। কারণ আমাকে এর থেকে বাঁচবার জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। সবাই খুশি আমি ভালো কথা বলি, কিন্তু সেই আমি ভালো কথা কদিন বলবো? আমি খারাপ কথা বলবোই। কে বলেছে বলবো? ওই যে সোরা ডেফিনেশন আছে, আমি খারাপ কথা বলবোই, আমি নিন্দনীয় কাজ করবোই, আমি অসুস্থ হবই, আমার বড় অসুখ হবেই। কারণ এই যে কারণ, শুধু 2 দিন আগে আর 2 দিন পরে হবেই হবে। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি, বাঁচবার উপায়? এইবার সেই কথা প্রথমে সংক্ষেপে বলি, পরে ডিটেলসে বলি। তাহলে আমার এখন যা করণীয় সে হচ্ছে, ভাইটাল ফোর্সকে কিছুতেই দুর্বল করা চলবে না। ভাইটাল ফোর্সকে দুর্বল করলে ডিজিজ ফোর্স ওর ঘাড়ে চেপে বসবে। তাহলে ডিজিজ ফোর্সকে যদি আমি একে চুপ করিয়ে বসে রাখতে চাই, মুটিয়ে রাখতে চাই, ভাইটাল ফোর্সকে আমাকে চাঙ্গা রাখতেই হবে। যদি ভাইটাল ফোর্স চাঙ্গা থাকে, শরীর মায়াজন রিসেসিভ স্টেটেই থাকবে। যদি শরীর মায়াজন রিসেসিভ স্টেটে থাকে, অন্য অ্যাডভান্স ফ্যাক্টরগুলিও রিসেসিভ স্টেটেই থাকবে। আর যদি দোকানে গিয়ে বলি, ভাই একটু সর্দি লেগেছে, একজন আমাদের কনফারেন্স আছে, একটা ট্যাবলেট দাও তো। আগে তো নাক বন্ধ ছিল, ভালো, হসপিটালের ভালো, নাকটা খুলে গেছে, সর্দিও বন্ধ হয়ে গেছে, বিরাট খুশি। তো সেমিনারে কি বললো, কিছুই মাথায় ঢুকলো না, উল্টো পাল্টা বললো। কি করে ঢুকবে? ও তো আগেই বাড়ি বেড়ে এসেছে। সর্দির ট্যাবলেট, তাই তো কেউ বলেছিলেন সর্দির ট্যাবলেট খান আর ব্রাইনিয়া খান। চুপচাপ করে ভালোই লাগছে, তো ব্রাইনিয়া খেয়ে নিলাম। যাও করলেন, কি হলো কি ওষুধ, ওই যে ওষুধটা আপনি খেলেন, কোনো অ্যালোপ্যাথি দোকানদার দিল, আর কোনো হোমিওপ্যাথি ডাক্তার দিল, হোমিওপ্যাথি দোকানদার দিল। কিসের ওষুধ দিল? এটা সমস্যার ওষুধ দিল। আমি এই ঘরে একটু প্লিজ মনে করে নিন তো, কিসের ওষুধ দেওয়া হলো? সমস্যা। সমস্যার ওষুধ দিলে সমস্যা যাবে, কিন্তু মূল সমস্যা বাড়তে চাই। কেন বলা হয়েছিল? যেই মাত্র আপনি সমস্যা কমাতে চাইলেন, ভাইটাল ফোর্স দুর্বল হলো। আর যেই মুহূর্তে ভাইটাল ফোর্স দুর্বল হলো, সেই মুহূর্তে ডিজিজ ফোর্স স্ট্রং হলো। যে মুহূর্তে ডিজিজ ফোর্স স্ট্রং হলো, শরীর মায়াজন আরো বেশি সুপ্ত অবস্থা থেকে জেগে উঠলো। উস্তাদ আমরা আছি, উস্তাদ হাত তুললো, আর সবাই মিলে চলে এলো ছুটে, ধরবেটাকে। কাল থেকে ভাই মাথার যন্ত্রণা, মেজাজ ঠিক নেই, 1000 টাকা দিয়ে এলাম, আজকে তো সেমিনারে যেতে পারবো না। তারপরে 1000 টাকা দিয়েছিলাম, খাবো খেতেও পারলাম না, বমি আসতে লাগলো, ঘুম হচ্ছে না, গ্যাস অম্বল হচ্ছে। আর ভালো ডাক্তার দেখাতে হবে, অনেক গুলি মারো, ভালো ডাক্তার দেখাই, আপনি এই পরীক্ষাগুলো করুন। আরে আপনার তো সমস্যা আছে মনে হচ্ছে। সমস্যা কি করতে হবে? দেখো, এই টেস্টগুলো করুন, ঢাকায় যান, ইত্যাদি ইত্যাদি করুন। এরপরে কি হলো? পিঠে ব্যথা হলো, নিচু করে জল উঠে গেছিল, তোমাকে আসছে, আবার ডাক্তার কাছে বলো ডিক্সোলাপস। ও কত কিছু হবে। এরপর বারবার প্রচার হচ্ছে, আবার একটা ডাক্তার বলো, আপনার তো ভাই আপনার তো ভাই মনে হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ দেখা দিয়েছে।
দেখুন শুধুমাত্র একটু সর্দির ট্যাবলেট বা ব্রাইনিয়া সেমিনা, তারপরে এত কিছু লাইন দিয়ে চলে গেল। উস্তাদ বলেছিল আমি শুধু একবার তুড়ি মারবো, চলে আসবি। ও তুড়ি মারতেই সবাই চলে গেল, একদম ধীরে ধরলো সব কিছু। এবার বলুন আপনি কোনটার ওষুধ দেবেন? লোকেশন, সেন্সেশন, পজিশন, লোকেশন, সেন্সেশন, মোডালিটি কনকমিনেন্ট, ডিজায়ার অ্যাভারশন, নেই না দিন একে একে নিতে থাকুন। কোনোটাই কিন্তু আপনি মানুষের কাছে পৌঁছতে পারেননি। কেন তাই বলেছিলেন, prescribing for the result of the disease causes change in the result of disease, not in the sickness, except to hurry its progress. আপনি মানুষের জন্য ঠিক করতে পারেননি। সর্দির জন্য দিয়েছিলেন, জ্বরের জন্য দিয়েছিলেন, দাঁত ব্যথার জন্য দিয়েছিলেন, কান ব্যথার জন্য দিয়েছিলেন, পিঠ ব্যথার জন্য দিয়েছিলেন, ডিস্ক প্রলাপসের জন্য দিয়েছিলেন, ডায়াবেটিসের জন্য দিয়েছিলেন, কিন্তু মানুষের জন্য ওষুধ দেননি। মানুষটা কে? মানুষটা সে যেদিন সে এককোষী হয়ে পৃথিবীতে এসেছিল। তুমি একটুই প্রশ্ন দিলে আলোচনার মধ্যে হয়ে যায় বেটা, তুমি আগে ভাগে তোমার এনার্জি নষ্ট করো না। আমি এখন দেখছি না, কারণ তুমি এখন আলোচনার কিছুই শোনোনি। তুমি প্রশ্নটা করেছো, পরে পরে তুমি জবাব পেয়ে যাবে। তুমি দুঃখিত হও না, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে বাধ্য, কিন্তু তুমি তখন শোনোইনি, শুরুই হয়নি, এখনই প্রশ্ন। তাহলে বাকি তো কি আর পড়ে এখন কেউ প্রশ্ন দেবেন না, এটা আমার ডাইভার্ট হয়ে যাবে, আমার চিন্তা শক্তি, বক্তব্য রাখার অসুবিধা হয়ে যাবে। কারণ বক্তব্য মুখস্থ বক্তব্য বলতে আসেনি তো, ফলে আমি ডাইভার্ট হয়ে যাবো। তো ঠিক আছে, চলুন যত খুশি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আমি তৈরি হয়ে গেছি। আমি তৈরি যে কোনো ডাক্তারবাবুর যে কোনো প্রশ্নের জবাব দিতে, যদি আপনি বিজ্ঞান মনস্ক হন। আজ মনে করেন সারাকে আজকে শিক্ষা দিয়ে দেবো, তাহলে অন্য কথা। কিন্তু যদি শিখতে এসে থাকেন, মানে বিজ্ঞানের সাধক হয়ে থাকেন, যেমন প্রশ্ন করুন আমি তৈরি, যাইনি বাইরে আগে পিছিয়ে যেমন খুশি। হ্যাঁ কি বলছিলাম? তাহলে আমার ভাইটাল ফোর্সকে কিভাবে আমি চাঙ্গা করব? তো আমি বলা হলো যে যদি ভাইটাল ফোর্সকে চাঙ্গা রাখতে হয়, ডিজিজ ফোর্সকে কমজোরি থাকতে হবে এবং সোরাকে রিসেসিভ স্টেট মানে ঘুমন্ত অবস্থায় রাখতে হবে। কিন্তু এই সোরা কিভাবে জেগে ওঠে? দুই ভাবে জেগে ওঠে। এক হচ্ছে প্রকৃতির নিয়মে জেগে ওঠে, মানে উঠবেই উঠবে, এটাই কথা। আমি আজকে ভালো থাকলেও কাল ভালো থাকবো না, আমি আজকে সুস্থ থাকলেও সারা জীবন সুস্থ থাকবো, এরকম কোনো কথা নেই। আপনারা বলবেন আর দেখেছি আমার দাদাকে 150 বছর বেঁচে গেছে, কিছু হয়নি। ওগুলো ব্যতিক্রমী কথা, ব্যতিক্রম দিয়ে কোনো রুল প্রুফ করা যায় না। ফলে ব্যতিক্রমী যা সবার ক্ষেত্রে হয় সেটাই ভাবতে হবে আমার। এই একভাবে সোরা প্রকট হয়, মানে জেগে ওঠে। আর একভাবে জেগে ওঠে আমাদের অনিয়ম বিশৃঙ্খল রীতির ফলে। কালকে পায়খানা হয়নি, আজকে একটা কিছু পেয়ে শুতে হবে, কোনো সেই চূর্ণ খাক আর নাক ভূমিকা মাদার খাক, যা হোক কিছু খাবে, কালকে পায়খানা হয়ে যাবে। পায়খানা কালকে না হলে মুশকিল আছে, কালকে ট্রেনে যেতে হবে, পায়খানা পাবে রাস্তায়, খুব মুশকিল, এই ক্ষেত্রেই হবে। এই যে বিভিন্ন বিশৃঙ্খল ধ্যান ধারণা, এবং কি হলো, আমাকে রাস্তায় যাওয়ার পথে একজনটা গালাগালি করতে, আমি আমার যে সোরা সুপ্ত অবস্থা থাকতো, আমি বলতাম আরে পাগলে কিনা বলে সব, যেহেতু আমার সোরা আমার মধ্যে জেগে আছে, ওটা ব্যবস্থা করতে হবে। ওর একদিন কি আমার একদিন, হয় আমি থাকবো দুনিয়ায়, নাও থাকবে। কি আরে ভাই, একটা লোক একটা কথা বলেছে, কাকে বলেছে কি বলে, ওসব শুনতে চাই না ভাই। হয় ও থাকবে না আমি থাকবো, মানে হলো সোরা জেগে আছে। সোরা তৈরি লড়াইয়ের জন্য ওস্তাদ বলেছে ভাই আমি যখনই ডাকবো চলে আসবি, ওস্তাদ বললাম। আমরা যে অসুস্থ হই ভাই, সেটা কিন্তু আমার মধ্যে সব মজুদ ছিল। তাই আমরা ডিজায়ার ভার্সন মডেলটি কাজে লাগাবো না। ওই পথটি একটা সহজতম রাস্তা, কিন্তু ওরা মানুষকে সুস্থ করা যায় না, শুধু রোগ ব্যাধিকে, সমস্যাকে ঠিক করা যায়, মানুষটিকে না। মানুষটিকে ঠিক করতে গেলে আপনাকে এইখানে আসতে হবে। এই মানুষটিকে বুঝবো কেমন করে? মানুষটিকে কে এই মানুষ, কি তার পরিচয়, কোন রাগ হয়ে দুনিয়া এসছে? আরো কথা আছে। যদি আপনি সত্যের সাধক হন, তাহলে যাদের বিয়ে হয়নি তাদের বাচ্চা কি হতে যাচ্ছে যদি জানতে পারে থাকেন, এরা
দুজনের এদের সম্পর্ক আছে, এরা বিয়ে করবে, সন্তান সন্ততি হবে। যদি সেই সন্তান সন্ততি হয় তাহলে সে কোন ড্রাগের হবে সেটাও আপনি আজ বলতে পারবেন, যদি আপনি সত্যের সাধক হয়ে থাকেন। না ম্যাথমেটিকা আর রেপার্টরি না, ওটা বাদ দিয়ে ম্যাথমেটিকা রেপার্টরি তো সব লেখা হয়নি। হ্যাঁ আমি লিখেছি আমার ম্যানেজমেন্ট, মানে যা পাবেন আপনারা। আপনি যদি এটাকে ভালো করে রপ্ত করেন আপনিও বলতে পারবেন স্যার আমিও জানি ওটা নিয়ে আপনার দরকার নেই, আমিও বলে দিচ্ছি। ও হয়েছে তাই আমি লিখে দিই, আমি ওইটি বলতে। আপনি বলুন এই যে ছেলেটি এই মেয়েটিকে ভালোবাসে, এদের বিয়ে হতে যাচ্ছে, এদের বাচ্চা কি হবে আর কি হবে না আপনাকে আজ বলতে হবে। তবেই আমি জ্যোতিষী না, জ্যোতিষী না হলেও আমি বিজ্ঞানের জ্যোতিষী। আমি বলবো ওটা মিলবে। যখন আপনি যখন প্র্যাকটিসে বসবেন দেখবেন এরকম। কাল যারা আমার সঙ্গে ছিলেন সারাদিন, অনেক দুরারোগ্য ব্যাধি পেশেন্ট ছিল, আমি কাউকে সারিয়ে দেইনি, কিন্তু এটা নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দিয়েছি মানে কি, ভাইটাল ফোর্স যে ঝিমিয়ে গেছিল ওকে আমি জাগিয়ে দিয়েছি। ও লড়বে, সোনাকে বলবে চুপ করে বসা, ওস্তাদ চুপ করে গেলে ওরা চুপ করবে, ওর মধ্যে সেন্স অফ উইলবিং জেগে উঠবে। আমার ভালো লাগছে। এটা ক্যান্সারকে আপনি কি করবেন, শুধু 8 ঘন্টা 1 ঘন্টা 10 বছর 1 বছর 5 বছর, ও তো ওটাই ক্যান্সার। কিন্তু যদি আপনার মেডিসিন ঠিক থাকে, মানে ভাইটাল ফোর্সের জন্য থাকে, নো ডিজায়ারেশন, নো এক্সাক্ট কন্ডিশন, লোকেশন, নাথিং ইজ দেয়ার, বাট ভাইটাল ফোর্সের জন্য দেওয়া হয়েছিল। তো পেশেন্ট এটা বলবে যে একটু আগে শুয়েছিল সে বসে পড়ে বলবে এত কষ্ট আমার একটু হচ্ছে। আপনি যে বসে আছেন একটু ভালো লাগছে তাই বসেছি। তো ওষুধে এমন কিছু নেই ভাই যে ক্যান্সার রোগীকে বসিয়ে দেবে। কথা হলো ওষুধটা ক্যান্সার রোগীকে দেওয়া হয়নি, ওষুধ দেওয়া হয়েছে এ যখন মায়ের পেটে এসেছিল সেই হিসাব করে। তো ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বলা যাক, কেতামি কথা খুব একটা গায়ে হয় না। আমি 25 তারিখ রাতে এসে একটা ফ্যামিলিকে দেখেছিলাম। ফ্যামিলি এসেছে তার একটা বাচ্চার জন্য। বাচ্চা ভীষণ সর্দি কাশি, শ্বাসকষ্টে কষ্ট পায়। অ্যালোপ্যাথটা যথেষ্ট দেখেছেন, তারা তাদের অসুবিধার কথা বলেও দিয়েছেন যে এইভাবেই চলতে থাকবে। তারপর আমার জাহিদ দেখেছে, ও ওষুধটা ঠিক দিয়েছে, বুঝুক আর না বুঝুক, বুঝেছে বোধহয় ঠিকই, কারণ অনেকদিন ধরেই তো আমার সঙ্গে চলছে। এবার আপনারা বলবেন ওষুধটা কি হবে। ওই বাচ্চাটি হবার আগে, মানে দ্বিতীয় সন্তান, প্রথম সন্তান কিন্তু 1.5 মাসে অজানা কারণে অ্যাবর্শন হয়ে যায়। তুই কথা কবি, যারা নতুন রয়েছে চুপচাপ। তো কি হলো, 1.5 মাসে বাচ্চাটি নষ্ট হয়ে গেল, কোনো কারণ যায় না ডাক্তার, ওরাও কিছু বলতে পারেনি। তো ওরা বললেন আপনি কিছুদিন অপেক্ষা করুন। 3 মাসের মধ্যে আবার বাচ্চা এসে গেল। তো বললেন দাদি বাচ্চা এসে গেল, তাহলে আপনি ওষুধে থাকুন। ট্রিটমেন্টে উনি ছিলেন। কতদিন ছিলেন? এই বাচ্চাটা ডেলিভারি হওয়া পর্যন্ত। বাচ্চাটা বাবা মা ক্রোমোজোম 2 সেট দিয়েছিল, এ কথা সত্য। আর ডাক্তারবাবু কি দিয়েছিলেন? ওষুধ নামক বিষ। কিন্তু সেই বিষ কিন্তু তাকে মা হতে সাহায্য করেছে। আমি বিষ বলবো, ভালো বলবো, আরে ভাই ও মা তো হলো। বেশ সুন্দর, এত সব বিষাক্ত ওষুধ খেয়ে ও ডেলিভারি হলো। তো ডেলিভারি হলো তো হলো, প্রথম কিছুদিন ঠিকঠাক ছিল, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ 2 সপ্তাহ মতো। তারপরে শুরু হয়ে গেল এই ঠান্ডা সর্দি কাশি। এখন তো বোধহয় 7 বছর না কতদিন বয়স, শুধু ভুগছে আর ভুগছে, কাশি আর কাশি, আর সেই দুষ্টু। এইবার আপনি বলুন না কি ডিজাইন অবস্থা নেবেন? যতই ওষুধ থাকা নির্দিষ্ট দিনান্তর হয়েই যাচ্ছে। কথা হলো এই যে অবস্থা এখন, এর জন্য কোনো মেডিসিন ঠিক করা চলবে না। আপনি ভুলে যান বাচ্চা কেন এসেছে। আপনারা যারা নতুন তাদেরকে আমি ঘরটা একটু পরে একটু অন্যভাবে বলছি, পুনরায় আগে শুনে নিন। এই যে বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে, এ কি নিয়ে এসেছে আপনি ভুলে যান। চোখ বন্ধ করুন আর কাগজটাকে সরিয়ে দিন, এই টেবিলের নিচে দিয়ে দিন। কেন পাশে আপনার যদি চোখ পড়ে যায়, আরে কি করলে জেনে ফেলবেন, আর একটা ওষুধ বার করে ফেলবেন, এরপরে নিয়ে ফেলবেন, ম্যাথমেটিক্যাল সিমটম নিয়ে ফেলবেন, কাজ শেষ। ঢুকিয়ে দিন টেবিলের তলায় দিয়ে জিজ্ঞেস করুন, ও আপনি তো বললেন না যে আপনার প্রথম বাচ্চা নষ্ট হয়ে গেছে। এও নষ্ট হয়ে যেত যদি না ওষুধগুলি খাওয়ানো হতো। তার মানে এটি আপনাদের সন্তান হলো
ডাক্তারবাবুর ওষুধের সন্তান, তার মানে ওর দুটো বাবা মা, সরি একটা বাবা একটা মা, আর অনেক কিছু ডাক্তারবাবুর ওষুধ, এরা সবাই মিলে ওকে পৃথিবীতে এনেছে। এই সবাই মিলে জায়গায় যে হবে সে হলো, ওরও মরে যাওয়ার কথা ছিল। মানে এটা হলো পোস্ট ট্রেভিস সিনড্রোম। কেন? একটি মেয়ে পরিণত বয়সে বিয়ে হয়েছে, এই স্বামী সহবাস করেছে, ওর বাচ্চা হবে 10 মাস গর্ভে থাকবে, তারপর ডেলিভারি হবে। কেন 2% নষ্ট হলো? মানে হলো ওর রক্তে একটা ভয়ঙ্কর বিষ আছে, যে বিষ জরায়ুটাকে কমজোরি করে দিয়েছে, সার্ভিক্সটাকে দুর্বল করে দিয়েছে, দুর্বল সার্ভিক্সের সুযোগে ও বেরিয়েছে কোনো কারণ ছাড়াই। তা আপনার ডিউটি কি হবে? যদি ওই মহিলাকে আমার সঙ্গে দেখা হতো ওই বাচ্চার বার আগে, আমি তাহলে ওকে ওই ওষুধ দিতাম। কেন ও এই অল্প বয়সী একটি মেয়ে, ওর সার্ভিক্স কেন দুর্বল হলো, কেন বাচ্চা বেরিয়ে এলো? তাহলে নিশ্চয়ই ওর মধ্যে কোনো ভয়ঙ্কর বিষ আছে, যে সার্ভিক্সের মুখটাকে দুর্বল করে দিয়েছে। সে সুযোগ তো পাইনি, কিন্তু এখন পেলাম বাচ্চাটার জন্য। তাহলে বাচ্চাটাকে কি দেওয়া হয়েছে? জাহিদ দিয়েছে হাইড্রোভিনাম, আমি আর আগেই। এবং বাচ্চা এখন ধীরে 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 অনেকটাই বদলে গেছে। তো ওরা আমার কাছে কেন এসেছিল? জাহিদই নিয়ে এসেছিল কনফার্মেশনের জন্য, যে তুমি তোমার ওস্তাদকে দেখাও, তুমি কি ওটা ঠিক দিয়েছো তো। তাহলে ভাবুন একবার, কোথায় ডিজায়ার অবশ্যই, কোথায় মোরালি, কি সুযোগ আছে এক্ষেত্রে? নাথিং ইজ দেয়ার, কিচ্ছুতে কিছু করা যায়নি। তাই তো শেষ পর্যন্ত জাহিদের কাছে এসছে। জাহিদ তো ছোট বড় একটা মানুষ, ওটা ধরি না ডাক্তার কেউ মানে। তো মানে ওষুধ মানায়, যখন আপনারাও করবেন, আপনাদের তো মানুষ ডাক্তার তো নয় ফেরেস্তা। আমার মৃত বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছিল, তাহলে আমি তাকে ডাক্তার মনে করি না, আমি মনে করি উপরওয়ালা তাকে পাঠিয়েছিল আমার সন্তানকে সুস্থ করতে। তো তাহলে আপনাকে এটি জানতে হবে কি ছিল হাইড্রোভিনামের মধ্যে। হাইড্রোভিনাম বলতে কি বোঝায়, পোস্ট ট্রেভিস সিনড্রোম বলতে কি বোঝায়, পরে আসে। যারা নতুন তাদের জন্য আমি এই টেবিলে এই কথা বলবার জন্য যে আমরা সব মানুষ অসুস্থ হয়ে পৃথিবীতে এসেছি। কেউ বুঝিয়েছিল জন্মলগ্নে, কেউ বুঝিয়েছিল মায়ের পেটে থাকছে, কেউ বুঝিয়েছিল 5 বছর বয়সে, কেউ 10, কেউ 15, কেউ 20, কেউ 25, কেউ 90, কিন্তু বুঝিয়েছিল। কেন বলেছেন তুমি যদি খুব ভালো অবজারভার হও, তুমি প্রথমেই বুঝে যাবে ও কি নিয়ে এসেছে। আর আমি বলি, আপনি যদি ভালো সত্যের সাধক হন, ও মায়ের পেটে আসার আগে আপনি বলতে পারবেন কি হতে যাচ্ছে এ সন্তান, আগাম বলে দেবেন আপনি। নতুনদেরকে বলার উদ্দেশ্য হলো এই যে এই দুদিনের সেমিনারে যে আলোচনা হবে এবং হচ্ছে, কোনোটাই রোগ কেন্দ্রিক নয়, পেশেন্ট কেন্দ্রিকও নয়। হিন্দিতে বলা হয় ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমি বলি ট্রিট দ্য ম্যান নট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ট্রিট দ্য ম্যান, ম্যান মানে যে ম্যান এখনো জন্মায়নি, বা যে ম্যান জাইগোট হয়ে মায়ের পেটে ঢুকেছে, এখনো ডেলিভারি হয়নি, যে ম্যান এখনই জন্মালো, সবে সবে জন্মালো, তার কথা। যে ম্যান সব ঠিকঠাক আছে, ডাক্তার বলে দিয়েছে আপনার স্কোরিং করে, যে বাচ্চা একদম ঠিক সব দিক দিয়ে, ওর জন্য ঠিক করতে। তাহলে আমাদের চলার পর একটু ভিন্ন, রুগী নিয়ে চলা নয়, কিন্তু ডিজিজ পড়তে হবে। আমি বরং বলি আপনি রোগকে দেখুন আর মানুষকে দেখুন, পেশেন্ট বাদ দিন, তাহলে চলার পথটা অনেক সহজ হবে। কারণ আমি সংক্ষিপ্ত হিসেবে বলেছিলাম, একটি বাচ্চা হঠাৎ করে চেহারা ভালো হচ্ছে, আপনি এই ডিজিজ সম্বন্ধে আইডিয়া না থাকে, আপনি না বুঝতে পারেন এটা এই ওষুধটা, এটা বেশিটা হচ্ছে স্ট্রেপ্টোককাস অরিয়াসের অ্যান্টিজেনের উপস্থিতির কারণে এটা